অগ্রাধিকার দেয়া কয়েকটি কারণে। প্রথম কারণ হলো উনি এখন বয়োবৃদ্ধ, তার বয়স 87 বছর। জীবনের এই জটিলতায় বয়সের কারণে জীবনের অনেক বড় বড় প্লেয়ার, মোহাম্মদ আলী কেলের মতো বিখ্যাত মুষ্টিযোদ্ধা, তাকে ল্যারি হোমসের কাছে পরাজিত হতে হয়েছে। এটা তার করাটা ঠিক হয়নি। 2 নম্বর হলো যে এখানে এই বয়সে মানুষ যখন বয়স হয়ে যায়, বুড়া কিংবা বুড়ি, একটা নির্দিষ্ট সময় তারা সৎ কথা বলে ফেলে নিজের অজান্তে। যদি আপনি কোনো বুড়িকে জিজ্ঞাসা করেন যে যৌবনকালে তুমি কি করেছো, সারা জীবন যে কথা গোপন রেখেছে, কার সাথে প্রেম করেছে, কি করেছে বলবে না, কিন্তু 80 বছর বয়সে নাতি জিজ্ঞাসা করলো দাদি তুমি কি করেছো, দাদা তুমি কি করেছো, সে টাস করে সত্য কথাটা বলে ফেলে। তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু ক্ষমতার চেয়ারে বসে আছেন, শফিক সাহেব নন, আপনি আমি নন, ওখানে বসার ফলে তার উপর কিছু চাপ আছে, দেশি চাপ, বিদেশি চাপ। তার কাছে কিছু তথ্য আছে, উপাত্ত আছে, কিছু গোয়েন্দা রিপোর্ট আছে, এবং ওখানে বসে তিনি এমন কতগুলো বিষয় জানেন, বোঝেন, যা তার আশেপাশের লোকের কাছে তিনি শেয়ার করতে পারেন না। দিস ইজ দ্য রিয়ালিটি। আর তার যে হৃদম, তার যে শিক্ষা, তো ওই বিষয় আসলে তার ব্যক্তিগত বিষয় শেয়ার করার মতো এরকম যোগ্য লোক তার ক্যাবিনেটে একজনও নেই। দিস ইজ দ্য রিয়ালিটি। ফলে বেচারা মনের দুঃখে অনেক কথা নিজের হৃদয়ের মধ্যে তাকে ভাজতে হয়, ভাজাভাজি করতে হয়। তো যখন আপনি দেখবেন মাছ ভাজি করেন বা কোনো একটা মশলা ভাজি করেন, সাউন্ড বের হয়ে যায়, তারপর শেষে গন্ধ বের হয়ে যায়। তা ওখানে মেহেদী হাসানের সাথে কথা বলতে গিয়ে তার হৃদয়ের মধ্যে যে অন্তর্নিহিত যে চাপ, তাপ, সত্য, সেই জিনিসগুলো বের হয়ে গেছে। আওয়ামী লীগ সম্পর্কে তিনি যে কথা বলেছেন, সত্য কথা বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। 3 নম্বর হলো, আমরা যতটুকু ইংরেজি জানি, সেই ইংরেজি জানা যদি সত্য হয়ে থাকে, তাহলে উনি যেটা বলেছেন আর মেহেদী হাসান যেটা প্রশ্ন করেছেন, তার মধ্যে বাংলাদেশের আমরা যত জনগণ, আপনি যে কথা বললেন, এর মধ্যে এক সুতা বা একটা বিন্দু পার্থক্য দেখছি না। আর শফিক সাহেব যেটা বলেছেন যে মানে এখানে অনুবাদ করতে ভুল হয়েছে, আমরা যারা আছি, শফিক সাহেব বাংলাদেশে আসলে আমাদের সবারই উচিত ওনার কাছে ইংরেজি নতুন করে শেখা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইংরেজি বলেছেন, এটার অনুবাদ কি হবে। যখন এই নিষিদ্ধ অথবা স্থগিত, উনি কিন্তু 2টা শব্দই বলেছেন এর আগেও, লন্ডনে গিয়েও তো করেছিলেন উনি নির্বাহী আদেশে। তার কয়েকদিন আগে কিন্তু উনি বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। উনি বলার পরে এই ছাত্ররা এবং সঙ্গে জামাত ইসলাম সহ কিছু ইসলামিক দল মিলে যে আন্দোলনটা করলো, তখন এই চিফ অ্যাডভাইজার তার বাসার সামনে তাদের শাস্তির বদলে ঠান্ডা পানির প্রলেপ দিল, 144 ধারা ভঙ্গ করে তার বাসার সামনে মঞ্চ করার জন্য অনুমতি দিলেন। এবং তারপরে কি হলো, আমরা যেটা উনি বলেছিলেন যে এটা করা সম্ভব না, সেটাই উনি করে ফেললেন। উনি নিষিদ্ধ বললেন প্রথমে, নিষিদ্ধ বলার পরে নিষিদ্ধ স্থগিত দুইটাই বললেন। এবং লন্ডনে যাওয়ার পরে যখন এই সাংবাদিক, উনি কিন্তু দেশে বেশি কথা বলেন না, উনি বিদেশ গেলেই উনি ফুরফুর করে কথা বলেন। হয়তো উনি বাংলায় অত স্বাচ্ছন্দ্য বোধ করেন না বলে ইংলিশে বলতে চান, স্বাচ্ছন্দ্য বোধ করেন। উনি ওখানে গিয়ে বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগ স্থগিত করা হয়েছে, লন্ডনে বললেন। সেটা এসে আওয়ামী লীগ স্থগিত, আমরা এটা নিয়ে আমরা এগোচ্ছিলাম, বিভিন্ন টকশোতে বলছিলাম। এখন আবার উনি আমেরিকায় গিয়ে যেটা বললেন যে কোনো সময় এটা উদ্র হতে পারে। তো আমার কথা হচ্ছে, উনি একই অঙ্গে এত রূপ দেখানোর কারণটা কি? উনি তো কোনো পলিটিক্যাল সরকার না, উনি ইন্টারিম গভর্নমেন্ট, মানে একটা অন্তর্বর্তীকালীন সরকার। যখন দেশে 3 দিন দেশে রাষ্ট্রের কেউ ছিল না, সরকার ছিল না, তখনও কিন্তু রাষ্ট্র চলেছে, বরং এখনের চেয়ে বেটার চলেছে ওই 3 দিন যদি আমি হিসাব করি। তাহলে উনি আসলেন, প্রত্যেকটা জায়গায় ব্যর্থতার চরমভাবে স্বাক্ষর রাখলেন। তারপরে যখন এই জিনিসটা নিয়ে, যখন প্রত্যেকটা দল, আমরা যেটা মনে করি যে আওয়ামী লীগ যদি না থাকে, জাতীয় পার্টি যদি না থাকে, বা আওয়ামী লীগের সঙ্গে 14 দল যদি নির্বাচনে না থাকে, তাহলে কি হবে? তাহলে এই নির্বাচনটাকেও কিন্তু ওইভাবে রূপ দেওয়ার চেষ্টা করবে সারা বিশ্বে বা বাংলাদেশে, যে একচেটিয়া নির্বাচন করেছে আওয়ামী লীগের মতোই, এই রূপটা দেওয়ার চেষ্টা করবে। আমরা তো এরকম চাই না, আমরা চাই আওয়ামী লীগের বিচার হোক, বিচারের জায়গায় বিচার হোক। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ বা জনগণ আসলে আওয়ামী লীগ বা পতিত সরকারের বিচার চায়, জনগণের এই কথা এবং বিভিন্ন দলের প্রতিক্রিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য ঘিরে সেই প্রতিক্রিয়া নিয়েও আবারও আপনার কাছে আসবো। একটি বিরতি নিয়ে ফিরছে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সাথে থাকুন। আমরা আরো একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আজ আমরা আলোচনা করছি আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্তের এখতিয়ার কার, এই শিরোনামে। আবারও যেতে চাই নীলুফার চৌধুরী মনি আপনার কাছে। যেমনটা বিরতির আগে আপনি জানাচ্ছিলেন, বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে
দলগুলোর প্রতিক্রিয়া নিয়ে। সেই সাথে আমি একটু যুক্ত করতে চাই, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেছেন আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ আমরা আগে দেখেছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হয়েছে, এখন আবার বলা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আমরা নিষিদ্ধ করিনি, আমরা ব্যান করিনি। এই দুই বক্তব্য প্রতি আপনি আপনার দলের অবস্থান নিয়ে আমাদেরকে জানাবেন, আর বিষয়টিকে বিএনপি কিভাবে দেখছে? এতে কি বিএনপির কোনো ভয়ের কারণ আছে যদি আবার আওয়ামী লীগ ফিরে আসে? দেখেন, বিএনপি এটা নিয়ে কোনো অন্যরকমভাবে দেখছে না। বিএনপি দেখছে এটাই যে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছিল 3টা টার্মে, কখনো রাতের ভোট, কখনো ড্যামি ভোট, কখনো তারা কিন্তু অন্য কাউকে অ্যালাউ করে নাই, অন্য কোনো দলকে। তার সঙ্গে সমমনা যারা ছিল শুধু তাদেরই নির্বাচন করতে দেওয়া হয়েছিল ওইভাবে। তো সেই জায়গায় বিএনপি এখন যদি নির্বাচন করে, বিএনপি, জামাত, এনসিপি সহ বাম সংগঠন যারা যারা আছে, তারা যদি করে ঠিক একই অবস্থা সারা বিশ্বে এবং বাংলাদেশে এই প্রথাটা চালু হোক, এটা বিএনপি চায় না। যে তারা আবার নির্বাচন করেছে অন্য আরেকটা পোর্শনকে ফেলে দিয়ে, এটা চায় না। বলেই চায় যে নির্বাচনে যে যাকে নিবে সেই তো জনপ্রতিনিধি হবে। তারা যে অপকর্মগুলো করেছে জনগণ নিশ্চয়ই তার প্রতিদান দিবে। তো সেইখানে নির্বাচনে না দেওয়ার মতো এমন কিছু হয় নাই। বিএনপি এই জন্য এটা নিয়ে কোনো কথা বলে নাই, এবং বিএনপি চায় সব দলই নির্বাচন করুক, নির্বাচনটা যাতে একদম ফ্রুটফুল হয় সেটাই বিএনপি চায়। সেই জন্য বিএনপি যে কথাগুলো বলেছে সব সময়ের জন্য, তারপরেও যখন ব্যান করেছে তখন বিএনপি কিন্তু বলেছে এই কথাটা আমরা আগেই বলেছিলাম। তো বলেছিলাম, বিএনপি কিন্তু মাঠে নামে নাই। বাট এখন আবার যেটা হচ্ছে, আপনার প্রধান উপদেষ্টা উনি রাষ্ট্রে যখন থাকেন তখন এক ধরনের কথা বলেন, রাষ্ট্রের বাইরে যখন থাকেন তখন আরেক ধরনের কথা বলেন। এই যে দুই ধরনের কথা কিন্তু বাংলাদেশের সচেতন মহলকে ভীষণভাবে নাড়া দিচ্ছে যে তাহলে এই ব্যক্তির আন্ডারে কিভাবে নির্বাচনটা সম্ভব, শঙ্কা কাজ করছে যে এইভাবে ইলেকশনের আছে আর 4 মাস 4.5 মাস, এর মধ্যে যদি এই ধরনের কথা হয় এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় অস্থিরতম রাজনীতি চলছে, অস্থিরতম দেশের বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, যেমন ধরেন আপনার খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলগুলোতে যে ঘটনা ঘটেছে, উনি কিন্তু ওইখানেও বলেছে যে রাষ্ট্র ভীষণ ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন হলে আমরা নির্বাচন, যাতে একটা শ্রেণী চায় না যে নির্বাচন হোক, যদি একটা শ্রেণী না চায় যে নির্বাচন হোক তাহলে তো ওনাকেই আরও বেশি সচেতন হতে হবে। প্রত্যেকটা কথা এবং কাজ ওনাকে ভেবে চিন্তে বলতে হবে। উনি একরকম কথা বলবেন, ওনার প্রেস সেক্রেটারি অন্যরকম কথা বলবেন, এবং এই যে প্রেস সেক্রেটারি জোর করে মিনিমাইজ করা দেওয়ার মতো জোর করে আপনার একটা অসত্যকে সত্য পরিণত করার চেষ্টা করবেন, এটা তো হতে পারে না। ভুল মানুষের হয়, ভুল অন্য কোনো প্রাণীর হয় না। তো ভুল যদি হয়ে থাকে সেখানে ভুল থেকে উনি অন্যভাবে বলতে পারতেন, কিন্তু এটা বলার তার কোনো কারণই ছিল না। এবং এখন এই জায়গায় ইংরেজি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বা হয় নাই, এটা উনি কি বুঝে না যে এটা বলার সাথে সাথে মানুষ যে রিলে করে বারবার দেখবে এবং বারবার তাদেরকে গালিবর্ষণের মধ্যে তাদেরকে থাকতে হবে। তা এই জায়গাটায় কেন শফিক সাহেব, আমার যদি ভুল না হয় অনেকেই কেউ বলেছেন যে গোলাম মোল্লা রনি বলেছেন যে একটা সময় উনি ভালোই সাংবাদিক ছিল। তো এই যে এই ভালো সাংবাদিকটা হঠাৎ করে এমন কি হলো যে রাতারাতি তার প্রত্যেক দিন আলোচনায় থাকার জন্য সে উল্টাপাল্টা কথা বলবে, এবং বাঁশের চেয়ে যদি কঞ্চি বড় হয় তাহলে কিন্তু ভীষণ বিপদ। উনি যে বাঁশ যা বলবে তার চেয়ে কঞ্চি বেশি ঝাড় দিবে, এটা তো হতে পারে না। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে নির্বাচন খুব সমাগত, সেখানে প্রত্যেকটা পদক্ষেপ তাদের হিসাব করে ফেলা উচিত। প্রত্যেকটা ব্যাপারে তারা নিজেরাই ষড়যন্ত্র সাপ্লাই দিচ্ছে, তাহলে ওনারা যদি ষড়যন্ত্রের কথা বলে অন্যরা তাহলে দিবে না কেন? জি, নীলুফার চৌধুরী মণি, আপনাকে ধন্যবাদ। এবারে যেতে চাই রাজিকুজ্জামান রতন আপনার কাছে। নীলুফার চৌধুরী মণি যেমনটা জানাচ্ছিলেন যে প্রেস সচিব এবং তার প্রধান উপদেষ্টা দুজনের বক্তব্যের মধ্যে ভিন্নতার কারণে জনগণের মধ্যেও শঙ্কা প্রকাশ হচ্ছে, এবং সেই সাথে আসলে জনগণের উপর প্রভাব কিরকম পড়বে সেই বিষয়ে আপনার কাছে আসবো। তার আগে জানাতে চাই, আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন নিষেধাজ্ঞা অদূর ভবিষ্যতে ওঠার কোনো সম্ভাবনা নেই। একই সরকারের শীর্ষ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বক্তব্য যখন এরকম ভিন্ন শোনায়, তখন কি বিরোধী দলগুলো আসলে বিভ্রান্ত হচ্ছে না? আর এটার প্রভাব আসলে জনগণের উপর কিভাবে পড়বে আপনি মনে করছেন? এই যে প্রভাব পড়ছে, এখন আপনারা এটা নিয়ে টকশো করছেন, আমরা আলোচনা করছি, তার মানে তারা এইভাবে ব্যস্ত রাখতে চান। এখন এই সাম্প্রতিক সময় অর্থনৈতিক অবস্থাটা দেখুন, আমাদের শ্রমিকরা রাস্তায় আছে তাদের বকেয়া মজুরির জন্য, আমাদের কৃষকরা তারা বলছে যে করবো না আর আলুর চাষ, দেখবো তোরা কী খাস, এই কথা বলে আলু ফেলে দিচ্ছে, দাম পাচ্ছে না বলে। এখানে আমাদের নারীদের অবস্থাটি কি, পথে চলতে ভয় এবং প্রতি মুহূর্তে আক্রান্ত হওয়ার মধ্যে তারা থাকে। আমাদের ধরেন পাহাড়ে এবং সমতলে নানা ধরনের তৎপরতা চলছে, নানা ধরনের অসন্তোষ তৈরি হয়েছে মানুষের মধ্যে। জীবন নিয়ে এতটা অনিশ্চয়তা এবং অনীহা তৈরি হয়েছে, একটা জরিপে বলছে 46% মানুষ আর কোনো আশা দেখে না।
একটা দেশের 46% মানুষ যদি আশা হারিয়ে ফেলে সেই দেশের জন্য কত বড় একটা বিপর্যয়। এই সব আলোচনা বাদ দিয়ে এখন ট্রান্সলেশনের কি ভুল হয়েছে এই আলোচনার মধ্যে আপনারা আমাদেরকে আটকে রাখবেন। আমাদের দেখা উচিত ছিল কেন ব্যাংকে কোটিপতিদের সংখ্যা বাড়ছে আর দেশে একসঙ্গে গরিব মানুষের সংখ্যাও বাড়ছে। এইটার সমীকরণটা কি? কেন একজন উপদেষ্টা বললেন 5ই আগস্টের পরে চাঁদাবাজি বেড়েছে? আচ্ছা 5ই আগস্টের পরে চাঁদাবাজি কন্ট্রোল করার দায়িত্ব কার ছিল? এই সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার সেই ভূমিকা পালন করলো না কেন? কেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারছে না? কেন আমাদের বিদেশ থেকে আমাদের প্রবাসী শ্রমিকরা $30 বিলিয়ন উপর টাকা পাঠালেন, তারপরে অর্থনীতিটাকে আমরা চাঙ্গা করতে পারছি না? এগুলো যেমন আড়ালে আছে। আবার ওইদিকে আমাদের চট্টগ্রাম নিয়ে কি হচ্ছে, বন্দর কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, কেন আমাদের আকাশে এখন আমাদের বিদেশি স্যাটেলাইটকে ভাড়া দেওয়া হবে, এগুলো নিয়ে কোনো বিতর্ক হবে না। আমাদের এখন বিতর্ক আছে, এখন একটার পর একটা ইস্যু আসবে। আমরা এরশাদ বিরোধী আন্দোলন ছিলাম, তো তখন এরশাদের পজিশনটা ছিল সামরিকভাবে CMLA, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। আমরা ওটাকে বানিয়েছিলাম ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট। এখন উপদেষ্টা যা বলছেন সাথে সাথে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে প্রেস সচিব দ্বারা, তারপরে সেটা আবার ভেরিফাইড হচ্ছে আরেকজন উপদেষ্টা দ্বারা। একজন উপদেষ্টা যা বলছেন আরেকজন উপদেষ্টা আবার সেটা বলছেন না। মানুষ বিভ্রান্ত হচ্ছে। আসলে সরকার নিজে উদ্ভ্রান্তের মতো অবস্থায় আছে। সে কি করবে, কেমন করে তার দায়িত্বটা হস্তান্তর করবে, কিভাবে জনগণ তাদের উপর যে ভরসা করেছিল, জনগণের যে প্রত্যাশা সেটা যে মার খাচ্ছে, সেখান থেকে নিজেদের ভাবমূর্তি কীভাবে রক্ষা করবে, দেশটাকে কীভাবে বাঁচাবে, এই আলোচনার মধ্যে যাওয়া দরকার ছিল খুব বেশি। সেটা না করে তারা এমন আলোচনার মধ্যে আমাদেরকে আটকে রাখতে চান, দেশবাসীকে আটকে রাখতে চান। আমরা মনে করি এটাও একটা অ্যাটেনশন ডাইভার্সন প্রোগ্রাম, মানে প্রতি মুহূর্তে ডাইভার্ট করে দাও, মূল সমস্যাটাকে আড়ালে নিয়ে আসো। এখন ধরুন এটুকু বলে আমি শেষ করি, গাজায় কি হচ্ছে? স্পেনের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তিনি এমন কিছু কথা বললেন, স্পেন না কলম্বিয়া। আমেরিকা বললো যে তোমার ভিসা বাতিল করে দিল। সে বললো তুমি ভিসা বাতিল করলে আমার কিচ্ছু আসে যায় না। তাই একজন বামপন্থী হিসেবে তিনি গাজার মানুষের পাশে দাঁড়ালেন। আর আমাদের এখানে যারা, তারা কি আমেরিকা থেকে এরকম বলতে পারলো গাজা সম্পর্কে? বলতে পারলো? তারা না একটা শব্দ তো উচ্চারণ করেনি। এদিকে রোহিঙ্গা নিয়ে অনেক কান্নাকাটি হচ্ছে। রোহিঙ্গা তো স্বপ্ন দেখিয়েছিল যে আগামী ঈদে আমাদের নাকি সব ওখানে গিয়ে ঈদ করবে। তো ফলে দেশের অভ্যন্তরের সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, সব সমস্যাকে আড়াল করে দেবো ট্রান্সলেশনের সমস্যা। জি, আসলে আমরা এই বিষয়ে আসবো। আবার এবার যেতে চাই গোলাম মাওলানা রানী আপনার কাছে। আওয়ামী লীগের কার্যক্রম সচল হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। এছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন এবং তাকে অনেকে 5 বছর, 10 বছর, এমনকি 50 বছর ক্ষমতায় দেখতে চায় বলে জানিয়েছেন। সর্বোপরি আসলে জাতিসংঘে গিয়ে প্রধান উপদেষ্টার এই ধরনের এইসব বক্তব্য আপনি কিভাবে দেখছেন? ওখানে গিয়ে উনি খুব আনন্দে থাকেন। আনন্দে যখন থাকেন তখন তার হৃদয় খোলাসা হয়ে যায়। উনি বাংলা বলতে, আসলে আমাদের চট্টগ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষ বাংলা বলতে গেলে চট্টগ্রামের আঞ্চলিকতা চলে আসে। উনি প্রথম যখন একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিলেন বা কী যেন বললেন, হঠাৎ করে বললেন যে সব কিছু লড়র বর্ডর হয়ে গেছে। তো এই লড়র বর্ডর হয়ে গেছে, ইংরেজিতে তো লড়র বর্ডর নেই। তো যার জন্য বিদেশে গিয়ে উনি ইংরেজিতে কথাবার্তা বলেন যে ওখানে আসলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ইংরেজি বলা লাগে না, এই জন্য বাংলাদেশ উনি বলেন না। তা ওখানে গিয়ে উনি যে কথাগুলো বলছেন তাতে করে দেখা গেল যে 50 বছর ওনাকে ক্ষমতায় যদি রাখতে যারা চাচ্ছে, তো সেই হিসাবে এখন ওনার বয়স 87 বছর হলে আরও 50 বছর যুক্ত হলে 137 বছর হয় তার বয়স। তো আমার ক্ষুদ্র ইতিহাসের যে জ্ঞান, আমি কোনো রাজা বাদশাকে গত এই কয়েকদিন যাবৎ খুঁজে পাইনি যে 137 বছর বয়স পর্যন্ত পৃথিবী চালিয়েছে। এর মধ্যে ফেরাউন ছিল, হামান ছিল, চেঙ্গিস খান ছিল, এরকম আরেকজন খুব বিখ্যাত শাসক ছিলেন শি হুয়ানটি, তাকে বলা হয় ফার্স্ট এম্পারার অফ চীন। তো উনি ওই 100 বছর বাঁচার জন্য খুব তার ইচ্ছা ছিল। এই জন্য তিনি একটা আর্মিও তৈরি করেছিলেন, টেরাকোটা আর্মি, মাটি দিয়ে, যেন তারা তাকে বাঁচাতে পারে। তো সেই ভদ্রলোক আসলে 100 বছর বাঁচতে পারেনি। তো সেই দিক থেকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস 137 বছর বেঁচে থেকে এই বাংলাদেশ চালাবেন, এই কথা মানুষ তখনই বলতে পারে যখন সে আনন্দের, একেবারে স্বপ্নের, ইলিউশনের সর্বোচ্চ জায়গাতে তিনি চলে যান। ফলে তিনি আসলে আমেরিকা দিকে কী কথাগুলো বলেছেন ওটার আসলে বাস্তবতা বোঝা যায়। উনি আগে ঢাকা এয়ারপোর্টে আসুন, বাংলাদেশের আবহাওয়া, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো পাওয়ার পরে তারপর উনি এখানে বসে কী বলেন তখন সেটা বোঝা যাবে। এইগুলো এক। 2 নম্বরে যে বক্তব্যটি সেটা হলো আওয়ামী লীগের যে অস্তিত্ব, তার রাজনীতি, তার নিষিদ্ধ হওয়া এবং তার ফিরে আসা, এটা আসলে বিএনপির উপরে নির্ভর করে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর নির্ভর করে না, আসিফ নজরুলের উপরও নির্ভর করে না। এটা অ্যাবসলিউটলি নির্ভর করে আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগ যে কর্মকাণ্ডগুলো করেছে সেই কর্মকাণ্ডগুলোকে তারা কিভাবে ইভ্যালুয়েট করে, কিভাবে জনগণের অভিমান ভাঙায়।
তাদের সঙ্গে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বগুলো তারা কিভাবে দূর করবে। থার্ডলি, তারা যে জনগণের একটা বিরাট অংশ 35% যে জনগণ বাংলাদেশে, অলমোস্ট প্রায় 6 কোটি, এই 6 কোটি মানুষের মধ্যে নৌকা আওয়ামী লীগ বঙ্গবন্ধু জয় বাংলা যেভাবে আন্দোলিত আছে, সে তার থেকে যারা করাপ্টেড, যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে, তাদের পার্সেন্টেজ কত, এই লোকদেরকে আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মাইনাস করতে না পারবে সাকসেসফুলি, ততদিন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সারা দুনিয়ার সবাই মিলে, ইনক্লুডিং মিস্টার নরেন্দ্র মোদী, সবাই চেষ্টা করে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরাতে পারবে না। আর ওই বিষয়গুলো যদি আওয়ামী লীগের নেতৃত্ব, আপনি যেমনটা বলছিলেন আসলে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা বা তাদের কার্যক্রম আবার সচল হওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটা আসলে আইন উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা তাদের উপর নয়, আওয়ামী লীগের উপরেই নির্ভরশীল। এই প্রসঙ্গে আমি আবারও আপনার কাছে আসবো, তার আগে একটি বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতির সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমরা আবারও চলে যাচ্ছি আলোচনায়। গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা আপনি আইন উপদেষ্টার কথা বলছিলেন যে আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কিংবা কারোর উপরে আসলে নির্ভর করছে না আওয়ামী লীগের কার্যক্রম আবার ফেরার কোনো সম্ভাবনা, সচল হওয়ার সম্ভাবনা আছে কিনা। কিন্তু যেহেতু আসিফ নজরুল বলেছেন অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই, যেখানে প্রধান উপদেষ্টা এমন বক্তব্য দিলেন, সেখানে এই আইন উপদেষ্টার বক্তব্যকে কি আমলে নেওয়ার কোনো সুযোগ আছে কিংবা শীঘ্রই আওয়ামী লীগ আসছে না, সেই ভরসা কি রাখা যায়? আইন উপদেষ্টার কথার উপর ভরসা করার কোনো দরকার নেই। এই ভদ্রলোক কথাবার্তা চেঞ্জ করে ফেলে। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো শেখ হাসিনার যে অডিওগুলো আছে না, সে ওই যে টেলিফোনে বিভিন্ন হুমকি দেয়, কথাবার্তা বলে, ঢুকে যাব, ওকে ধরবো, খাবো, মেরে ফেলবো, এই সমস্ত কথায় পুরো সরকারের রীতিমতো ঘাম ছুটে যায়। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে দুটো সামাজিক মাধ্যম, একটা নাম হলো বোটিম আর একটা হলো টেলিগ্রাম, এই দুটো বন্ধ করে দিতে চাচ্ছে সরকার, যেন শেখ হাসিনা কথা বলতে না পারে। এখন আমার ভয় হচ্ছে যে আইন উপদেষ্টা এই যে কথা বললেন, এটাকে উপলক্ষ করে যদি শেখ হাসিনা কোনো অডিও বার্তা বলে, দাঁড়াও আমি আসিফ নজরুলকে ধরতেছি, তখন আসিফ নজরুল এটার উত্তরে কি বলে, এটা নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। মূল ব্যাপারটা হলো যে আমাদের দেশে যারা রাজনীতিতে এই মুহূর্তে পরিপক্ক, সেই মানুষগুলো তো রাজনীতি করতে পারছেন না। আর যারা সমাজে এই রাজনীতির পলিটিক্যাল চেয়ারে বসে বড় বড় কথাবার্তা বলছেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে তারা জীবনে অনেক অনেক কাজ করেছেন কিন্তু রাজনীতি করেন। ফলে কি হলো, কোন কথার পিঠে কোন কথা বলতে হবে এবং কোন কথা জনগণের মধ্যে হৃদয় তৈরি করবে, জনগণ গ্রহণ করবে, এই বিষয়গুলো বর্তমানে যারা ক্ষমতাসীন তারা বুঝতে পারছেন না। ফলে এখানে যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি, সরকারের চিফ এক্সিকিউটিভ অফিসার যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে কথা বলেছেন, রাজনীতির প্রোটোকল হলো তার অধীনস্থ সব লোক বলবেন উনি যেটা বলেছেন সঠিক বলেছেন, এবং তার সেই বক্তব্যের পক্ষে যত যুক্তিযুক্ত ন্যারেটিভ আছে সেটা তৈরি করবেন। এটা হলো রাজনীতির নর্মাল ধর্মতত্ত্ব, যেটাকে বলা হয় থিওলজি। তো সেটা না করে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলেছেন, সেটার অ্যাগেনস্টে আসিফ নজরুল সাহেব, সেটার অ্যাগেনস্টে তার প্রেস সচিব যে উল্টো ন্যারেটিভ তৈরি করছে, এটা যদি তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হন, তার প্রেস সচিব যদি এই কথা বলে 32টা দাঁত টেনে টেনে তারেক রহমান ওই দিন 5 মিনিটের মধ্যে খুলে ফেলবে। আর যদি নাইমুল ইসলাম খান বা অন্য কোনো প্রেস সচিব শেখ হাসিনার জমানায় এই কাজ করতেন, বলতেন ওরা ধরে নিয়ে আসো, আগে ইলেকট্রিক শক দাও, এছাড়া কোনো উপায় নেই। এটা হলো রাজনীতির নর্মাল ভাষা, যে নেতা যা বলবেন ওটাকেই জায়েজ করতে হবে, হি ইজ রাইট, লিডার ইজ অলওয়েজ রাইট। তা না করে এখন এই যে যেভাবে যে কাজকর্ম করছেন, এতে করে বেচারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাহরুম করে তুলছেন। আপনি দেখবেন যে এই ভদ্রলোক সবার ক্ষমতায় আসার পরে, এই সরকার ক্ষমতায় আসার পরে সবার মেদ হয়েছে, বুড়ি হয়েছে, সবার গায়ের রং সুন্দর হয়েছে, চামড়া টান টান হয়ে গেছে, একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস তার চামড়া সব ভেসকাই গেছে। মনোরণী, আপনাকে ধন্যবাদ। আপনার বক্তব্য আমি শুনলাম, আমাদের দর্শকরাও শুনেছেন। এবারে যেতে চাই রাজিকুজ্জামান রতন আপনার কাছে। আওয়ামী লীগের কার্যক্রম সচল হওয়া নিয়ে আমি শুরুতে বলছিলাম বিভিন্ন রাজনৈতিক দল প্রতিক্রিয়া জানিয়েছে, যেমন জামাত প্রধান উপদেষ্টা এই বক্তব্যকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে। সেই সাথে এনসিপির নেতা সার্জিস আলম বলেছেন এই বক্তব্য দিয়ে প্রধান উপদেষ্টা সুশীল সাজার চেষ্টা করছেন। আপনার কি মনে হয় ডক্টর ইউনূসের এই বক্তব্য কেবলই সুশীল সাজার চেষ্টা, নাকি বিশ্বাসঘাতকতা বলে আখ্যায়িত করা যেতে পারে? এটা সুশীল সাজারও চেষ্টা না, এটা বিশ্বাসঘাতকতা না, এটা প্রত্যেকে তার নিজের মতো করে ট্রান্সলেট করছেন। এখন আমরা ট্রান্সলেশনের যুগে আছি, কে কোন কথাটা কিভাবে ট্রান্সলেট করবে। ইউনূস সাহেব যেটা বলেছেন, ইউনূস সাহেবের কথা বলেছেন, এই কথাটা কি যুক্তিসঙ্গত কি যুক্তিসঙ্গত নয়, এই কথাটার ভবিষ্যৎ প্রতিক্রিয়া কি হতে পারে, সেগুলো নিয়ে অনেক কথাই হতে পারে আমাদের। কিন্তু আমরা এমন একটা দেশে বসবাস করছি এখন, আপনার কোনো কথা আমার পছন্দ না হলেই আমি কিন্তু আপনাকে যা খুশি তা বলে ফেলতে পারি।
এই যে যা খুশি বলতে পারার যে একটা সংস্কৃতি তৈরি হলো, এখন প্রত্যেকেই মনে হয় একটা সূক্ষ্ম দড়ির উপর দিয়ে হাঁটছে, যে কোনো সময় পিছলে পড়ে যেতে পারে, যে কোনো সময় পড়ে যেতে পারে তার উপরের আসন থেকে। ইউনূস সাহেবের সেই অবস্থাটা হয়েছে এবং এটা তিনি নিজেই তৈরি করেছেন। যে মব সংস্কৃতিকে একসময় প্রশ্রয় দিয়েছিলেন, আজকে নানা ধরনের মব তৈরি হচ্ছে। মব শুধুমাত্র বাড়ি ভাঙার মব নয়, মব কখনো কখনো আপনার কথাটাকেও চিৎকারে ডুবিয়ে দেওয়ার একটা মব তৈরি হচ্ছে। আসলে বিষয়টা মানে আমাদের বিবেচনা করে দেখা উচিত, একটা রাজনৈতিক দল কখন অপ্রাসঙ্গিক হয়ে যায়, কেমন করে অপ্রাসঙ্গিক হয়। যে মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান হয়েছিল, সেই মুসলিম লীগ 54 নির্বাচনের ভরাডুবি হয়েছে না, 70-এর নির্বাচনে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে না। তো একটা রাজনৈতিক দল কীভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে? কিংবা 71 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে জামাত ইসলাম ভূমিকা পালন করেছিল, সেই জামাত ইসলাম কেন এখনও তাহলে রাজনীতি করতে পারছে? তাহলে খেয়াল করতে হবে, তাহলে প্রত্যেকটা দলের হয় নিজের রাজনৈতিক তৎপরতার মধ্য দিয়ে অপ্রাসঙ্গিক হয়ে যায়, অথবা রাজনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সে টিকে থাকে। আওয়ামী লীগও সেরকম ভবিষ্যতে কী করবে এটা আওয়ামী লীগের উপর নির্ভর করবে। কিন্তু গণ অভ্যুত্থানের যে চেতনাটা ছিল আমরা একটা বৈষম্য বিরোধী রাষ্ট্র চাই, আমরা একটা গণতান্ত্রিক সংস্কৃতি চাই, একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই, এবং সবচেয়ে বেশি চাই মানুষের একটা মর্যাদাপূর্ণ জীবনযাপনের পরিবেশ। সেগুলোর দিকে না আপনারা মনোযোগ দেবেন, সেগুলো মনোযোগ না দিয়ে প্রশ্ন এবং জনগণের প্রশ্ন তাই আসলে কতটুকু আসলে সেটা পেরেছে অন্তর্বর্তী সরকার। আপনাকে ধন্যবাদ রাজিকুজ্জামান রতন। এবারে যেতে চাই নীলুফার চৌধুরী মনি, আপনি যদি একটু সংক্ষিপ্ত আকারে বলেন। আমরা আসলে বলছিলাম এনসিপি নেতা কি বলেছেন, তিনি বলেছেন যে তিনি হুঁশিয়ারিও দিয়েছেন, আসলে বক্তব্য প্রত্যাহার করার কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে বলেছেন যারা আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরোধী দল বানানোর চিন্তা করছেন তাদেরকে জনগণ ছেড়ে কথা বলবেন না। উনি একটি গোষ্ঠীকে হয়তো বলেছেন। আপনার কি মনে হয় আসলে কি তারা এই চেষ্টায় আছে, আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিরোধী দল বানানো ইচ্ছা পোষণ করছে তারা? দেখেন, এই দলটা, এই এনসিপি প্রধান উপদেষ্টাকে এই ধরনের কথা বলতেই পারে, কারণ তারা মনে করে না, শুধু তারা বলে বেড়ায় যে প্রধান উপদেষ্টাকে আমরা নিয়োগ দিয়েছি, এবং প্রধান উপদেষ্টাও প্রথম চান্সেই স্বীকার করে নিয়েছিল যে ছাত্ররা আমাকে বসিয়েছে। সেইখানে তাদের যে কেমিস্ট্রি, তাদের কেমিস্ট্রিতে তারা অনেক কিছু বলতে পারে, কিন্তু অন্য দলকে যে বলবে যে কেউ একজন বিরোধী দল বানানোর জন্য, বিরোধী দল কে হবে কে হবে না এটা জনগণ বলবে, কে সরকারি দল হবে এটা জনগণ ঠিক করবে। সো তারা এটা বলতে পারে না। আমি তাদের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই, তারা যখন